নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। দিনটা যেহেতু সকাল দিয়ে শুরু, সেই জন্য সবাইকে জানাই সুপ্রভাত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, গঙ্গাসাগরের মেলা, আর এবার তো মহাকুম্ভ, তার সাথে মনে হয় আকাশেরও কোনো সম্পর্ক আছে। দেখো ওয়েদারটা কীরকম গুম মেরে আছে, আর এদিকে ঘড়ি জানান দিচ্ছে 8টা বেজে গেছে। আর যেহেতু পৌষ সংক্রান্তি, তো আমাদের বিশেষ করে ঘটিদের এই হাঁড়ি লক্ষ্মী পুজোটা আছে। এই হাঁড়ি লক্ষ্মী পুজো আমার মায়ের বাড়িতেও আছে। আমার ঠাকুমা আমার মাকে দিয়েছিলেন, ঠিক তেমনই আমার মাম্মাম আমাকে তুলে দিয়েছিলেন। মাম্মাম হচ্ছে আমার শাশুড়ি, যিনি শাশুড়ি কম মা বেশি। উনি আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, আজ থেকে এই মা লক্ষ্মী তোমার দায়িত্বে। যদিও আমি একটু ঘাবড়ে গেছিলাম, যতটা ঘাবড়েছিলাম তার থেকে বেশি আমি আনন্দিত ছিলাম এই ভেবে যে ওনার তো কিছুটা মনে হয়েছে আমি যোগ্যতা অর্জন করতে পারি। তো যাই হোক, আর আমি যেহেতু চাকরি করি সেই জন্য একটু ঘাবড়ে গেছিলাম। আর এই হাঁড়ি লক্ষ্মী ঠাকুরের বিশেষত্ব হচ্ছে কুনকের মধ্যে ধান থাকে, আর এই পুরো ধান এই হাঁড়ির মধ্যে আমাদের রাখতে হয়। প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে গাছ কৌটো, তারপরে এই যে এটা দেখো, এটা গাছ কৌটো। তারপরে যেটা আছে সেটা ধান কৌটো, এটাও গাছ কৌটো। আর তার সাথে ওই যে লাগানো আছে যেগুলো দেখছো, এগুলো হচ্ছে পুরোনো দিনের শাখা পলা সব কিছু। মাম্মাম এগুলো ফেলতেন না। আর এইটা হচ্ছে পানি শঙ্খ। এরকম অনেক কিছু জিনিস এই হাঁড়িটার মধ্যে আছে। এটা হচ্ছে মা লক্ষ্মীর চিরুনি। অন্যান্য জায়গায় কি হয়, 1250 গ্রাম বা আরও মাপ আছে ধানের, সেই হিসেবে ধান নেওয়া হয়। আমিও সেভাবেই কিনে আগে এখানে সাজিয়ে নিয়েছি কুনকের ভেতরে। দেখো কি সুন্দর করে। এবার তারপরে এই হাঁড়ির ভেতরে যে ধানটা ছিল সেটাকে আমি আলাদা করে রেখেছি, কারণ ওটা আমাকে জলে ভাসাতে হবে। আর তারপরে ওই হাঁড়িটাকে ভালো করে সব কিছু পরিষ্কার করে, কিন্তু এমন করে জল দিয়ে ধুলে হবে না যে যাতে সিঁদুর উঠে যায়, মোটামুটি ভেতরটা শুকনো কাপড় দিয়ে মুছে আবার যে ধানটা ওই কুনকেতে ঢেলেছিলাম, আর বাকি ধানও এই হাঁড়িটার মধ্যে ঢেলে বাকি সব সুন্দর করে এখানে সাজিয়ে দিতে হবে ওই হাঁড়িটার ভেতরে। আর হাঁড়িটা যেখানে বসবে সেখানটাতে ধানটা দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে হাঁড়ি নিচে না বসে। ওই দেখো, ঠিক এইভাবে। যদিও আমার এইগুলো দেখে দেখেই শেখা, জানি হয়তো পারফেক্ট হয় না, তাও চেষ্টা করি পারফেক্ট না হোক, কিন্তু মন থেকে করি, এটাই আমার কাছে অনেক। আর এটাই আমাকে মাম্মাম বলেছিলেন, তুমি যেটা করবে মন থেকে করবে। ও কেন বলেছিলেন, উনি আজকে আর নেই আমাদের সাথে। উনি চলে গেছেন আজ থেকে 5 বছর আগে, 16ই জানুয়ারি। ব্যাস, এই দেখো শাখা পলা আমিও কিনে এনেছি সব। প্রতি বছরই কিনতে হয়, কিনে তারপরে রেখে দিই আমি। ঘুমও পাচ্ছে, হাই উঠছে খুব। তারপরে সিঁদুর নিয়ে শাখা পলাতে সুন্দর করে লাগিয়ে দিই। নোয়া বাঁধানোও আছে, ঠিক যেমন করে আমরা বিবাহিত মহিলারা সিঁদুর লাগাই শাখা পলাতে, ঠিক সেমনভাবে মা লক্ষ্মীও তো বিবাহিত, তো তাকে তো ঠিক সেইভাবেই আমাকে সিঁদুর পরিয়ে সুন্দর করে সাজাতে হবে। আর হাঁড়িটাকে দেখো একটা চেলি দিয়ে ঘোমটার মতো করে দিয়ে দিয়েছি। এই যে আয়না কিনেছি, আয়নাও আছে। সাজার জন্য তো আয়নাটা খুব দরকার, তাই না? আর আমি চিরুনিও কিনেছি, যতটা পেরেছি। তবে এত কাজের প্রেশার, আর বলবো কি, আমি তো ভেবেছিলাম বুধবার দিন সংক্রান্তি। ভাগ্যিস আমার মা, আমার আর একটা দিদি আমাকে মনে করালেন যে কালকে তো সংক্রান্তি। বলতেই তখন ভাবলাম কালকে সংক্রান্তি, বলছে হ্যাঁ। সাথে সাথে আমি ফোন করলাম রাজাকে,
বলে হ্যাঁ ঠিক আছে এসো, তারপর কিনে নেবো। ও প্রচণ্ড হেল্প করে, না করলে তো এটা সম্ভব হয় না। যাই হোক, ঠাকুরকে তো সাজানো হয়ে গেছে, মা লক্ষ্মীকে। এবার পালা শিবকে স্নান করানো। আর ওই যে চন্দন দিয়ে একটা স্বস্তিক এঁকে নিচ্ছি। সিঁদুরটাই তো একটা স্ত্রীর মেন অঙ্গ হয়, তাই না? অত ভালো আঁকতে পারি না, তবে যেটা আঁকা আছে সেখানটাতেই আমি সুন্দর করে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমার সব ঘরে ঠাকুর আছে, আমার মা লক্ষ্মীও আছে, ঘরটা প্রতিষ্ঠা করতে হবে। এখানটা সাজানো হয়ে গেল, এবার আমি গেলাম ঠাকুরের ঘরটা আনতে। কেমন সাজিয়েছি বলো কিন্তু। এই হচ্ছে মা লক্ষ্মীকে সাজানোর রূপ। মালাটা আগে দেখেছিল চেলিটা, তারপরে একটু কাজ ছিল, সেই জন্য এগুলোকে সরিয়ে আবার নতুন করে দিয়ে দিলাম। ব্যাস, আমার যে লক্ষ্মী আছেন, তারপর ঘট, যেহেতু লক্ষ্মী পুজো, ঘট তো মাস্ট। কলা দিয়ে আমি সুন্দর করে পেতে দিলাম। পেতে দিয়ে এবার ঠাকুরকে প্রসাদ নিবেদন করব। যেহেতু আজকে উইকডেজ, আমি তো এভাবে ভোগ টোগ করতে পারি না, তো মানে সম্ভবও নয় ঠাকুরের কাছে, সেই জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। যতটা পেরেছি করে দিয়েছি। মানে ওই গোবিন্দভোগ চাল দিয়েছি, আর 5 রকম মিষ্টি, 5 রকম ফল। আমার মনে হয় ঠাকুরকে যদি তুমি মন থেকে পুজো করো আর মন থেকে ডাকো, ঠাকুর তাতেই সাড়া দেবে। ঠাকুর আড়ম্বর চান না, ভক্তি চান। সব ক্ষেত্রেই হয়তো জিনিসটা তাই। তবে এই পুজো করতে কিন্তু অনেকটা সময় লেগে গেল, জানো তো। আমার বস বলেছিলেন তুই কিছুতে তাড়াতাড়ি আসতে পারবি না। মেবি হি ওয়াজ রাইট। ঠিক তাই আমি স্যারকে জানালাম যে স্যার আমার একটু যেতে দেরি হবে। তো স্যার সাথে সাথেই বলে আই নিউ ইট। এক্সপিরিয়েন্স কথা বলে, বিকজ স্যারের বাড়িতেও এই পুজো হয়। তো স্যারও বললেন। আর সব ঠাকুরকে তারপরে আমি সাজিয়ে সুন্দর করে ফুল দিয়ে, প্রসাদ দিয়ে পুজো করলাম। আর শীতকালের সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এত টাটকা টাটকা ফুল পাওয়া যায়, মনটাই ভালো হয়ে যায়। আমার শালগ্রাম শিলা, আমার পারদের শিব। তখনও আমি নিখুঁত বেলপাতা পাইনি বলে দিইনি, পরে অবশ্য একটা নিখুঁত বেলপাতা পেয়েছিলাম। নিখুঁত বেলপাতা না পেলে দেওয়া উচিত না। আমরা কি ছেঁড়া পাটা জামা কাপড় পরি, ঠিক তেমন। থাকবে না, দেব না, কিন্তু দিয়ে তাকে অপমান করব না। আর আমার সিংহাসন তো তোমরা অনেকেই দেখেছো, সুতরাং আর নতুন করেও তো দেখানোর কিছু নেই। তবে এই পৌষ মাসে হাঁড়ি লক্ষ্মীর পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেননা অনেকেই আমাকে বলেছিলেন যে আমার বাড়ির পুজো তারা দেখতে চান। তবে কি বলো তো, অফিস করে ঘর সামলে সব কিছু একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের মেয়েদের জন্য, কিন্তু ঈশ্বর হয়তো সেই শক্তিটাও আমাদেরকে দিয়ে দিয়েছেন যাতে আমরা সব কিছু খুব পারফেক্টভাবে করতে পারি।
আমার তো সেটা মনেই হয়। আমার পুজো অলমোস্ট কমপ্লিট। এরপরে শুধু পাঁচালিটা পরবো। তবে পাঁচালি মানে কিন্তু লক্ষ্মীর পাঁচালি নয়, পাঁচালি মানে হচ্ছে পৌষ মাসে লক্ষ্মী ঠাকুরের যে পাঁচালি গল্প আছে ওইটা পড়তে হবে। লক্ষ্মীর পাঁচালি তো আমরা বৃহস্পতিবার করে পড়ি, তুমি সেটা এখানেও পড়তে পারো, কিন্তু পৌষ মাসে সংক্রান্তির যে পাঁচালি আছে ওইটা তোমাকে কিন্তু পড়তেই হবে। সব ব্রত কথার তো সব রকমের মানে গল্প লেখা থাকে, তুমি যদি সেটা না জানো তাহলে তুমি সেই পূজাটা কমপ্লিট করতে পারবে না। আর হনুমানজি মঙ্গলবার, সেই জন্য একটা করে ফল ওনাকে আমরা নিবেদন করার চেষ্টা করি। হয়তো প্রতি সপ্তাহে হয়ে ওঠে না, তবে চেষ্টা করি দেওয়ার। তার জন্য ঠাকুরের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিই যে ঠাকুর ক্ষমা করে দিও ভুল হলে। দেখেছ ওইদিকে ঘড়ি বাজছে 10:45। যাই হোক, ঠাকুর ঠাকুর করে পুজো টুজো করলাম। খুব টেনশন ছিল কি হবে না হবে, কেননা আগের দিন আমাদের কমপ্লেক্সে রাত্রিবেলা এমন অশান্তি, অন্য একটা ব্লকে রাত্রির 1টা থেকে প্রায় 2টো অবধি ঘুমটাই ভেঙে গেছিলো। সেই জন্য আমরা ঠিক করেছিলাম 6:30টায় উঠবো, কিন্তু আর উঠতে পারিনি। মাঝরাত্রে যদি ঘুম ভেঙে যায় না, দেখবে চোখটা লেগে যাবে, ওটাই হয়েছিল। এরকম অশান্তি কখনো শুনিনি আমরা, বা এরকম চিৎকার চেঁচামেচি। আরও শীতকালে একদম নিঝুম রাত তো, সেই জন্য চিৎকার চেঁচামেচি যেন আরও বেশি করে কানে আসছিল, আর এত জোরে চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে আমাদের ঘুম ভেঙে গেছিলো। এই কারণে একটু দেরি হয়ে গেল। অবশেষে পুজো শেষ করে 1 কাপ কফি নিয়ে বসলাম, যদিও এটা প্রিন্স বানিয়ে দিয়েছে, এটা ওরই ডিপার্টমেন্ট, ওই বানিয়ে দেয় অ্যাকোরিয়ামের কাছে। কখনো কখনো এদেরকেও দেখতে লাগে, আর সত্যি কথা বলছি এদের দিকে তাকালে না মনটা ভালো হয়ে যায়। কি সুন্দরভাবে এরা নিজেদের মতো করে খেলে। ব্যাস এবার রেডি হয়ে বেরালাম অফিসের দিকে। যদিও আজকে আমাদের নিরামিষ, তাই সেরকম কিছু খাইনি, বাইরে কিছু খেয়ে নেবো। আর ওই দেখো ঘড়ি কি বলছে 10:25। পুজো শুরু করেছিলাম 8:05-এ, কতটা টাইম লেগেছে ভাবো। তার মানে যাই হোক, দুগ্গা করে বেরালাম এবার অফিসের পথে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর প্লিজ পারলে সাবস্ক্রাইব করো। আর ওই যে ওপর থেকে দেখতে পাচ্ছ আমাদের অ্যানি উঁকি মারছে, ওরও আসলে মনটা খারাপ লাগে চলে গেলে। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন রাজামণির রাজকাহিনীতে, অন্য কোনো ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ আরও একবার বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আর পারলে শীতবস্ত্র ক্যারি করো। আর কিছু স্টিল ফটো এখানে দিলাম তোমাদের জন্য। টাটা।